আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সামনে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো আমরা অনলাইনে কিভাবে ই রিটার্ন সাবমিশন করতে পারি। ই রিটার্ন সাবমিশন কি বাধ্যতামূলক কিনা, ই রিটার্ন সাবমিশন কি করতেই হবে কিনা, করলে কাদের করতে হবে কাদের করতে হবে না, ই রিটার্ন সাবমিট করলে কি ট্যাক্স দিতে হবে কিনা, ট্যাক্স দিলেই সেটা কত পরিমাণ দিতে হবে, কি পরিমাণ দিতে হবে, অথবা যদি দেওয়ার না প্রয়োজন হয় তাহলে কোন ক্ষেত্রে না দিলেও চলবে। এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটা সুন্দর এবং পূর্ণাঙ্গ আলোচনা করব। আমি চেষ্টা করব আপনাকে পূর্ণ বিষয়টা ট্যাক্স নিয়ে ধারণা দেওয়ার জন্য। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি গৃহিণী হন, আপনি যদি চাকরিজীবী হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি কোনো কিছুই না করেন, বেকারও হন, এই বিষয়টাকে বিনোদন হিসেবে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই ভিডিওটা দেখলে আপনার যে জেনারেল নলেজটা গ্যাদার হবে, যেটা আপনার ভবিষ্যতে যখন আপনি কোনো আর্নিংয়ে চলে যাবেন, ইনকামে চলে যাবেন, তখন এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই কাজে লাগবে। এবং আপনার ইনকামের সাথে যদি এই বিষয়টাগুলো জানা থাকে, তাহলে আপনার এই যে টোটাল বিষয়টা ভবিষ্যতে যখন আপনি এই রিটার্ন সমান করতে হবে, তখন এই বিষয়গুলো জানা থাকলে আপনার অনেক ইজি হয়ে যাবে। তো আসুন আমরা আজকে আলোচনার মাধ্যমে যেটা বলতে চাই সেটা হলো কিভাবে প্রথমে আপনি আলোচনা করি ট্যাক্স। ট্যাক্স আসলে কাদের জন্য, ট্যাক্স কাদের জন্য, এবং ট্যাক্স কিভাবে দিবেন, কার মাধ্যমে দিবেন, কে দিয়ে দিবে, অনলাইনে দেওয়া যায় এইগুলো। তো সবার প্রথমে যেটা আমার জানতে হবে সেটা হলো ট্যাক্সটা কী। তো ট্যাক্সটা কী সেই বিষয়টা আগে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। ধরেন আমি যখন আলোচনা করছি বাংলা ভাষায়, এবং আমার অ্যাকসেন্ট শুনে বুঝতে পারছি আমি একজন বাংলাদেশি। তো এই যে বাংলাদেশ, যখন একটা শব্দ থাকে তখন এটা একটা দেশ এবং কান্ট্রি। একটা দেশ থাকলে সেই দেশের একটা কনস্টিটিউশন আছে, সেই দেশের একটা আইনসভা আছে, সেই দেশের একটা সংবিধান আছে, সেই দেশের কিছু আইন কানুন আছে। এখন আমাদের যারা বাংলাদেশের নাগরিক, তাদের সবাইকে এই আইন, এই সংবিধান, এই নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। যেহেতু এই আইন, সংবিধান, নিয়মকানুনগুলো মেনে চলতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কিছু আইন করেছে। সেই আইনগুলো হলো, আপনি যখনই কোনো ইনকাম করবেন এবং এই ইনকামটা যখনই ট্যাক্সেবল হবে, তখন থেকে আপনাকে ট্যাক্সের আওতায় আসতে হবে এবং ট্যাক্স প্রদান করতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এটা হচ্ছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশ সরকারের একটা আইন, যে আইনটা মাধ্যমে আমাদেরকে, এখন কথা হচ্ছে যে আপনি যখন ইনকাম করবেন সেই ইনকামটার উপরে সরকারের কিছু আইন আছে। এই আইনটা হলো যে আপনাকে আপনার ইনকামের উপরে বেস করে একটা রাজস্ব, একটা পরিমাণ টাকা, অর্থ, যেটাকে আপনার সরকারকে প্রদান করতে হবে। সেই যে টাকাটা, অর্থটা সরকারকে প্রদান করলে আপনি, এইটাই হলো আপনার আয়কর ট্যাগ, আয়কর অথবা ইনকাম ট্যাক্স। এবং সরকারের ক্ষেত্রে এটা হলো তাদের রাজস্ব। আপনি হলেন, আপনি যখন পে করবেন তখন হচ্ছে আপনার এটা ইনকাম ট্যাক্স দিচ্ছেন বা আয়কর রাজস্ব দিচ্ছেন। সরকার যখন এটা নিয়ে নিচ্ছে তখন সেটা সরকারের রাজস্ব হচ্ছে অথবা সরকারের আয় হচ্ছে। খরচ দেখেন, একজনের ইনকাম হলে আরেকজনের কিন্তু ব্যয় হয়। তেমনি আপনি যখন ট্যাক্সটা দিচ্ছেন তখন কিন্তু আপনার একটা ব্যয় হয়ে যাচ্ছে, আর সরকারের এটা আয় হচ্ছে। সরকার সেই টাকাটা নিয়ে এই যে গভর্নমেন্ট যারা চাকরি করে তাদের বেতন দিচ্ছে, সরকার যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি সেখানে খরচ করতেছে, যখন কোনো বিশ্ববিদ্যালয় নির্মাণ করতেছে, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, তারপরে মনে করেন যে রাস্তাঘাট সহ সকল নাগরিক সুবিধা দেওয়ার জন্য যে অর্থগুলো ব্যবহার করে থাকে, সেগুলো হচ্ছে আমাদের এই ইনকাম ট্যাক্স সহ নানান ধরনের যে সরকারের ইনকাম সোর্স বোর্ডগুলো রয়েছে, সেখান থেকে যে ইনকামটা করে সেই টাকাটাই মূলত তারা সেই সব উন্নয়ন কাজে ব্যয় করে থাকেন। সেখানে কিছু দুর্নীতির বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় না, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের বিষয়টা যেহেতু আয়কর নিয়ে, আমি একবারে পূর্ণাঙ্গ এবং কী বলে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনার সাথে এই বিষয়গুলো তুলে ধরতেছি। তো এবার আপনি তো বুঝে ফেললেন আয়কর কী বা ইনকাম ট্যাক্সটা কী। কারণ ইনকাম ট্যাক্সটা আপনি কখন দেবেন,
ধরেন আপনি চাকরি করেন, এখন আপনার চাকরি করার কারণে আপনার বেতন যদি হয় আপনার যে মূল বেতন, এখন চাকরি করার ক্ষেত্রে বেতনের কিন্তু কিছু ভেরিয়েশন রয়েছে। সেই বেতনটা হচ্ছে যে মূল বেতন রয়েছে এবং তার সাথে কিছু ভাতা রয়েছে। মূল বেতন ও ভাতা মিলে যত হবে এটা এটা কোনো বিষয় না, তাহলে মূল বেতন যে আপনারটা হলো, এই মূল বেতনটা যখন আপনার বাৎসরিক, আপনার এই যে ধরেন আপনি বেতন পান 20,000 টাকা এবং তার সাথে আরও কিছু ভাতা পান 30, 20, 10, 15,000 টাকা, যেটাই হোক মান্থলি। তো এই যে মূল বেতন 20,000 টাকা পাবেন, এই মূল বেতন এই 20,000 টাকাকে ক্যালকুলেশন করে 12 মাসে যদি এটা 3.5 লক্ষ টাকার উপরে হয়ে যায় বা 3.5 লক্ষ 1 টাকা হয়ে যায়, তখন থেকে আপনাকে ট্যাক্সটা বাধ্যতামূলক দিতে হবে। কারণ এই মূল বেতন যদি 20,000 টাকা 12 মাসে যোগ করলে যদি আপনি 3.5 লক্ষ টাকা নিচে হয়, তাহলে কিন্তু আপনাকে আর ট্যাক্স দিতে হচ্ছে না। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি এইটা কনসেপ্টটা ক্লিয়ার। মূল বেতন সে বাকি যে ভাতা সেটা বাদ। তারপরেও আমরা এখানে আরেকটু কিছু কনফিউশন আছে, যেটা হলো যে বিভিন্ন বেসরকারি ব্যাংকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেসবগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো মূল বেতনের ক্ষেত্রে এটা। এবার আমরা যদিও আমাদের যে ইনকাম ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার আমি খেয়াল করে দেখেছিলাম যে টোটাল যে আপনি মূল বেতন ভাতা সহ পেয়ে থাকে, এটাকে 3 ভাগে ভাগ করে দেওয়ার পরে 2 ভাগ টাকার উপরে ট্যাক্স হয়ে থাকে। মানে আপনার মূল বেতন যদি 3.5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনার ওই টাকাটাকে আপনার এখন 3.5 লাখ টাকা মূল বেতন হয়ে গেল। এবার আপনি ট্যাক্সেবল ইনকামের মধ্যে চলে আসলেন। যেহেতু আপনি ট্যাক্সেবল ইনকামের মধ্যে চলে আসেন, এবার আপনার ভাতা সহ সম্পূর্ণ টাকাটাকে 3 ভাগ ভাগ করবে। 3 ভাগে ভাগ করার পরে 2 ভাগে যে টাকাটা আছে, এই 2 ভাগ টাকার উপরে আপনার ট্যাক্স ধরবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকেন আমি আবার বলি, আপনার কিন্তু মূল বেতনের উপরে ট্যাক্স ধরাবে না, মূল বেতনের উপর আপনি ইলিজিবল কিনা সেটা ধরবে। অর্থাৎ আপনি 3.5 লক্ষ টাকার আন্ডারে 3.5 লক্ষ 1 টাকা ইনকাম করছেন, তার মানে আপনি কি ট্যাক্সের মধ্যে পড়ে গেছেন, ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে গেছেন। এবার আপনার ভাতা সহ বেতন যদি যত হয়, সেটাকে যদি 3 ভাগ করে 2 ভাগ টাকা যা হবে সেইটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এই যে এবার আপনি ট্যাক্সটা দিবেন কীভাবে? এখন অফিস থেকে সাধারণত প্রাইভেট জব করবে বা সরকারি জব যেখানে যেখানে ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেটটা লাগে থাকে। কারণ টিন সার্টিফিকেট যদি না করেন, তাহলে আপনি অনলাইনে আবার বাংলাদেশ সরকার নতুন আইন অনুযায়ী এখন থেকে কিন্তু আপনাকে বাধ্যতামূলক ট্যাক্সের যে রিটার্নটা, এটা কিন্তু আপনি অনলাইনে সাবমিট করতে হবে। এখানে গিয়ে অফলাইনে গিয়ে করার সুযোগটা নাই, কিন্তু সরকার রাখে নাই। যেহেতু সরকার এই অফলাইনে ট্যাক্স দেওয়ার সুযোগটা রাখে নাই, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, সেক্ষেত্রে আপনাকে একটা অনলাইনে অ্যাকাউন্ট করে নিতে হবে। কার অধীনে? ওই যে বাংলাদেশ রাজস্ব বোর্ডের অধীনে, অর্থাৎ বাংলাদেশ এনআরবি এর অধীনে, অর্থাৎ বাংলাদেশ রাজস্ব ন্যাশনাল রেভিনিউ জেনারেট যে, অর্থাৎ রাজস্ব বোর্ডের অধীনে। কারণ এই যে রাজস্ব বোর্ডের অধীনে যখন আপনি একটা অ্যাকাউন্ট করতে যাবেন, তখনই প্রথমে আপনার কাছে একটা টিন চাইবে। আর টিন কিন্তু আপনার নাই, যদি আগে থেকে টিন থাকে তাহলে তো আর সমস্যা নেই, নতুন করে করতে হবে না। যদি টিন না থাকে, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে টিন রাজস্ব বোর্ডের অধীনে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা হলো টিন সার্টিফিকেট। এবং সেটার জন্য আপনাকে প্রথমে গিয়ে আপনার নাম, ঠিকানা, অর্থাৎ আপনার সব ধরনের ইনফরমেশন দিয়ে একটা টিন সার্টিফিকেট ওই ফর্মটা পূরণ করার সাথে সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা টিন সার্টিফিকেট দিয়ে দেবে। যে টিন সার্টিফিকেটটা দিয়ে দিলেও এখানে একটা নাম্বার আছে, টিন নাম্বার, সেটা আপনার নামের অধীনে থাকে গেল। আপনি কিন্তু সরকারের খাতায় রেজিস্টার হয়ে গেলেন আপনার টিন। এবার আপনি কিন্তু ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়েন আর না পড়েন, আপনার ইনকাম থাক আর না থাক, আপনি স্টুডেন্ট হন, গৃহিণী হন, যাই হন না কেন, এবার যেহেতু আপনি টিন সার্টিফিকেট করেই ফেলছেন, আপনাকে কিন্তু রিটার্নটা আপনার বাধ্যতামূলক সাবমিট করতেই হবে। বুঝতে পারছেন? যেহেতু রিটার্নটা আপনাকে বাধ্যতামূলক সাবমিট করতেই হবে, মানে এখানে আপনি গুলাই ফেললেন না যে আপনি একটু আগে বললেন 3.5 লক্ষ টাকা হইলে আপনাকে রিটার্ন ট্যাক্স করতে, আমি বলছি যে ট্যাক্স দিতে হবে, নট রিটার্ন। আপনার আপনি যখনই টিন সার্টিফিকেট তখন থেকে আপনাকে বাধ্যতামূলক রিটার্নটা সাবমিট করতে হবে, সেটা আপনার ইনকাম যাই হোক না কেন। এবং যদি ইনকাম নাও থাকে তাও দিতে হবে, এটা সরকারের আইন নেই। যদি না করে থাকেন, সেক্ষেত্রে সরকার আপনাকে জরিমানাও করতে পারে। সেক্ষেত্রে হয়তো 3.5 লক্ষ টাকার নিচে যদি আপনি ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। জিরো রিটার্ন মানে আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, আপনার তো ইনকামই নেই, আপনি ট্যাক্স দিবেন করতে, তাই না? তো আশা করি জিনিসটা ক্লিয়ার হতে পারছেন। এবার আপনার যেহেতু আপনি টেন সার্টিফিকেট করে ফেললেন, এবার এই যে টিন সার্টিফিকেট করার ফলে আপনি এবার রাজস্ব বোর্ডের অধীনে এবার আপনার রিটার্ন সাবমিটের জন্য আরেকটা অ্যাকাউন্ট করে নিতে হবে।
সেই অ্যাকাউন্টটা করবেন কোন দিয়ে, ওই যে 3 নাম্বারটা আছে ওই 3 নাম্বারটা দিয়ে আপনার যে বায়োমেট্রিক করা একটা ফোন নাম্বার আছে না, 2টা আছে 3টা আছে 5টা, যেটাই হোক যে কোনো একটা নাম্বার যেটা সবসময় সচল রাখেন বা চালান, সেই নাম্বারটা দিয়ে আপনি কী করবেন, যেটা বায়োমেট্রিক করা আছে সেই নাম্বার এবং 3 নাম্বার দিয়ে আপনার একটা রাজস্ব বোর্ডে অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট হয়ে গেল, সেখানে আপনি কী করবেন, গিয়ে আপনার এবার হচ্ছে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে আপনার অফিস থেকে একটা স্যালারি স্টেটমেন্ট দিয়ে দিছে, অথবা না দিলে আপনি চেয়ে নেবেন যে আমাকে ট্যাক্স সাবমিট করতে হবে, আমাকে স্যালারি স্টেটমেন্টটা দিয়ে দেন। আর যদি অনেক অফিসে আবার ওই যে ইয়াটা নিয়ে নেয়, আপনার যে রাজস্ব ওরা কিন্তু কেটে নিয়ে আপনাকে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিগুলো দিয়ে দেয়, আপনি তখন ট্রানজ্যাকশন আইডিগুলো সাবমিট করতে পারবেন। যদি না দিয়ে থাকে তাহলে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। এবার ওইখান থেকে স্যালারি স্টেটমেন্ট নিয়ে আসার পরে আপনি কী করবেন, ওই অ্যাকাউন্টে ঢুকবেন, দেন আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপরে সব কিছু ঠিকঠাক মতো অনেকগুলো অপশন আছে, ইনকাম ট্যাক্স, রিলায়েবিলিটি, অ্যাসেট, তারপরে হচ্ছে আপনার আয় ব্যয়, সব ইনফরমেশন দেওয়া আছে। সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। সেই ভিডিওটা হচ্ছে আমরা নাম দিব হচ্ছে হাউ টু সাবমিট রিটার্ন। ঠিক আছে, আপনি কীভাবে রিটার্ন সাবমিট করতে হয় সেটার উপরে একটা ভিডিও করবো, আমরা সেখানে সরাসরি দেখাই দেবো কোথায় কোন পয়েন্টে কীভাবে করতে হয়। তো আশা করি আপনারা এই যে বিষয়গুলো বুঝতে পারছেন। এবার রিটার্ন সাবমিটের জন্য যেহেতু আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, আপনি স্যালারি স্টেটমেন্ট অফিস থেকে নিয়ে আসলেন এবং সব ইনফরমেশন দিয়ে দিলেন এবং যা যা লাগে সব অ্যাসেট ট্যাসেট সব বসানোর পরে আপনাকে ওই যে যেখানে আপনি অনলাইনে সাবমিট ওইখানে ক্যালকুলেশন করে আপনাকে একটা অ্যামাউন্ট পর্যন্ত কী করবে, বলে দিবে যে আপনার এই যে টোটাল ইনকাম এত টাকা হয়েছে, এইটার উপরে আপনার ট্যাক্সেবল ইনকাম হলে এত টাকা হয়েছে, ধরেন 7,000, 15,000, 20,000 যেটাই হোক এটা। এবার যদি আপনি কী করেন, ইনভেস্টমেন্ট করে থাকেন বা ইনভেস্টমেন্ট থেকে থাকে বিভিন্ন জায়গায় ডিপোজিট করে থাকেন, এই টাকাগুলোর উপর আবার আপনি রিবেট পাবেন। রিবেট আবার কী জিনিস, রিবেট হচ্ছে আপনার ধরেন যে একটা ট্যাক্স ইনকাম হলো, আপনার ট্যাক্স আসলো ধরেন যে 9,000, আপনার রিবেট হচ্ছে আপনি এক জায়গায় ইনভেস্ট করছেন তো 50,000, ওখান থেকে রিবেট পাইছেন ধরেন যে কিছু টাকা, ধরেন যে 5,000 টাকা রিবেট পাইছেন, আপনার ট্যাক্স আসছে 7,000, তাহলে ওই যে রিবেট আর তাহলে ওখান থেকে আপনার মাইনাস হয়ে গিয়ে বাকি 2,000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। বাকি 2,000 টাকা পেমেন্ট করতে হবে, কীভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট করবেন হচ্ছে ওই যে ধরেন আপনার যদি অফিস থেকে কেটে নেয় তাহলে তারা আপনাকে কিছু ট্রানজ্যাকশন আইডি সহ দিয়ে দেবে, চালান নাম্বার দিয়ে দেবে, ওইটা আপনি পূরণ করে দিলেন, তাহলে আর আপনার কাছ থেকে নতুন কোনো টাকা আসবে জিরো হয়ে যাবে। আর নাহলে আপনাকে ওইটা বিকাশ, নগদ, ওখানে অপশন আছে, সেগুলোর মাধ্যমে আপনাকে কী করতে হবে, ওই ট্যাক্সটা পেমেন্ট করে দিতে হবে, দিয়ে সাবমিট করে দিলে আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দেবে। এই অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটা আপনি রেখে দেবেন, সংরক্ষণ করে রেখে দেবেন। কেন? কারণ এটা হচ্ছে আপনার ডকুমেন্ট যে আপনি সরকারকে আপনার রিটার্নটা সাবমিট করে দিয়েছেন। এখন আপনি কিন্তু সরকারের হোয়াইট লিস্টের মধ্যে চলে আসবেন। আপনার যে ইনকামটা আসলে, আপনার যে অ্যাসেটগুলো আছে, সম্পদগুলো আছে, এগুলো সবগুলো কি সরকারের খাতায় নথিভুক্ত হয়ে গেল এবং সরকার আপনার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন বা চার্জ নিতে পারবে না, কারণ আপনি অলরেডি তাদের সাথে। যারা দেয় নাই তাদের বিরুদ্ধে সরকার চাইলে অ্যাকশন নিতে পারে, নেবে কি নেবে না সেটা তাদের, বাট আইন অনুযায়ী, লিগাল অনুযায়ী সেটা হচ্ছে বলা। তো আশা করি এই যে ট্যাক্স বা রিটার্ন এই বিষয়গুলো সম্বন্ধে একটু ধারণাটা পেয়ে গেছেন। এটা হয়তো আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। নিজে ভালো থাকবেন, অবশ্যই অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে সামনের কোনো সুন্দর একটি ভিডিও, সুন্দর কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।